হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন টু ইউর চ্যানেল ওয়াক উইথ মি। তো ফ্রেন্ডস, আজকে আমরা ড্রামা স্টার্ট করছি, আর্মস অ্যান্ড দ্য ম্যান। তো 5টা ভিডিওতে আমি কমপ্লিট করব এটা। তো প্রথম যে ভিডিওটা আজকে দেখো, পার্ট 1 লিখেছি এখানে। তো আজকের পার্টে আমরা কি করব, আমরা ব্যাকগ্রাউন্ড জানবো আর্মস অ্যান্ড দ্য ম্যানের। সেকেন্ড হচ্ছে সেটিং জানবো। 3 নম্বর হচ্ছে কিছু জেনারেল ইনফরমেশান নেব এখান থেকে। আর 4 নম্বর হচ্ছে আমরা ক্যারেক্টার্স দেখব। আর 5 নম্বর হচ্ছে অ্যাক্ট 1-এর যে সেটিংটা সেটা দেখে নেব আমরা। তো এই তথ্যগুলো আজকে আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে পার্ট 1-এ থাকবে। সেকেন্ড পার্ট মানে এর পরের পার্টটাতে আমি স্টোরিটা বলে দেবো তোমাদের ইন শর্ট। পার্ট 3 অ্যাক্ট 1, পার্ট 4 অ্যাক্ট 2 আর পার্ট 5 অ্যাক্ট 3। তো এই 5টা পার্টে কমপ্লিট হয়ে যাবে আর্মস অ্যান্ড দ্য ম্যান। প্রত্যেক পার্ট কমপ্লিট করব এবং সেখান থেকে এমসিকিউ করব। আজকের পার্টটা যখনই কমপ্লিট হয়ে যাবে এখান থেকে আমরা এমসিকিউ করব। তো যে ইনফরমেশানগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো আমি দেব না তোমাদের। যেমন হচ্ছে বার্নার্ড শ হচ্ছেন আর্মস অ্যান্ড দ্য ম্যানের লেখক, এইটুকুই যথেষ্ট বার্নার্ড শ সম্পর্কে। এর থেকে বেশি প্রয়োজন নেই। বার্নার্ড শয়ের বায়োগ্রাফি জেনে আমাদের কোনো লাভ নেই। যদি তোমাদের ইচ্ছা থাকে জানার, তোমরা পড়তে পারো বই থেকে, কিন্তু এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়। সেই জন্য বার্নার্ড শকে নিয়ে কিছু জানার প্রয়োজন নেই আমাদের। আর্মস অ্যান্ড দ্য ম্যান এই ড্রামাটা নিয়ে আমাদের জানতে হবে। তো চলো কথা না বাড়িয়ে একদম কাজের বিষয়ে চলে যাই আমরা। আর্মস অ্যান্ড দ্য ম্যান প্রথম হচ্ছে আমরা দেখে নিই এই যে ড্রামাটা আর্মস অ্যান্ড দ্য ম্যান, এর ব্যাকগ্রাউন্ডটা কী। তো ফার্স্ট হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। তো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই কি করবে, একটা খাতা পেন রাখবে, নোট করতে থাকবে আমি যেগুলো বলছি, কারণ এর কোনো পিডিএফ আমি প্রোভাইড করব না তোমাদের। আমি এখানেই যা লেখানোর লিখিয়ে দেবো তোমাদের, এবং অবশ্যই এখান থেকেই পাবে তোমরা। তো যেগুলো যেগুলো প্রয়োজন আমি বলে দেবো। তো প্রথম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো দেখো, এই আর্মস অ্যান্ড দ্য ম্যান এই যে ড্রামাটা, এর একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, একটা হিস্ট্রিক্যাল কনটেক্সট রয়েছে এর। তো একটা ওয়ার ঘটেছিল, সার্বো বুলগারিয়ান ওয়ার, 1885 সালটা হচ্ছে 1885। সার্বিয়া আর বুলগারিয়া, এই যে দুটো দেশ, এদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। আচ্ছা, এটা অনেক সময় সার্বো বুলগারিয়ান লেখা থাকে, অনেক সময় সার্বিয়ান বুলগারিয়ান এটাও বলা যায়, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এই যে যুদ্ধটা হয়েছিল সার্বিয়া আর বুলগারিয়ার মাঝে, এখানে সার্বিয়াকে হেল্প করেছিল অস্ট্রিয়া আর একটা দেশ, অস্ট্রিয়া আর হাঙ্গেরি, এটাও একটা দেশ। তো এই হাঙ্গেরি আর অস্ট্রিয়া সাহায্য করেছিল কাকে? সার্বিয়াকে। সুইজারল্যান্ডও সাহায্য করেছিল, সুইজারল্যান্ড অস্ত্রশস্ত্র প্রোভাইড করেছিল, যদিও ডাইরেক্ট যুদ্ধে অংশগ্রহণ করেনি সুইজারল্যান্ড। যেমন অস্ট্রিয়া স্পেশাল সেনাবাহিনী দিয়ে সাহায্য করেছিল কাকে? সার্বিয়াকে। কিন্তু সুইজারল্যান্ড সেইভাবে ডাইরেক্ট কিন্তু ইনভলভ হয়নি যুদ্ধে, যদিও মিলিটারি সাপ্লাই করেছিল, আর্টিলারি সাপ্লাই করেছিল। বুলগারিয়ার দলে কে ছিল? একে কে হেল্প করেছিল? এর অ্যালিস কে ছিল? রাশিয়া হচ্ছে বুলগারিয়াকে সাহায্য করেছিল, এবং রাশিয়ান যে সেনারা, এরাই কিন্তু লিড করছিল এই বুলগারিয়ার যে টিম তাকে। তো এবার এই যে যুদ্ধ সার্বিয়া এবং বুলগারিয়ার মাঝে 1885-তে 14ই নভেম্বর স্টার্ট হয়েছিল যুদ্ধটা, এবং 28শে নভেম্বর এটা শেষ হয়েছিল। তো 14ই নভেম্বর থেকে 28শে নভেম্বর এটা চলেছিল। লাস্ট যেটা একদম ফাইনালাইজ হয়েছিল যে জায়গায় গিয়ে, সেটার নাম হচ্ছে ব্যাটল অফ স্লিপনিৎজা। তো স্লিপনিৎজা একটা জায়গার নাম, বুলগারিয়ারই একটা শহর ছোট। তো এই স্লিপনিৎজায় যে ব্যাটেল হয়েছিল, একটা খণ্ডযুদ্ধ হয়েছিল, সেখানে গিয়ে কিন্তু এটা ডিসাইসিভ ভিক্টরি পেয়েছিল কে? বুলগারিয়া। তো এই যুদ্ধে জয়লাভ করলো কে? বুলগারিয়া। সার্বিয়া হেরে গিয়েছিল। তো এরপরে ইউনিফিকেশান হয়ে যায় এই যুদ্ধের ফলে বুলগারিয়ার। এইবার এইটুকু জানাই আমাদের যথেষ্ট হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড হিসেবে। কিন্তু এখান থেকে জেনে রাখো, আর্মস অ্যান্ড দ্য ম্যান কিন্তু কোনো হিস্ট্রিক্যাল প্লে নয়।
আবার বলে দিচ্ছি, আর্মস অ্যান্ড দ্য ম্যান হিস্ট্রিক্যাল প্লে নয়, কারণ কমপ্লিট যুদ্ধের যে ছবি সেটা আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যানে সঠিকভাবে বার্নার্ড শ তুলে ধরেননি, কারণ ওনার লক্ষ্যই ছিল না যে এই যুদ্ধটাকে বেস করে আমি যুদ্ধ যেটা হয়েছিল হিস্ট্রিক্যালি যে ওয়ার্ডটা হয়েছিল সেটার একটা অথেন্টিক বা ফেথফুল প্রেজেন্টেশন আমি করব, এরকম কোনো লক্ষ্য ছিল না। বার্নার্ড শয়ের এই ড্রামাটা লেখার পিছনে উদ্দেশ্য আলাদা ছিল, যুদ্ধটাকে মানে হিস্ট্রিটাকে দেখানো ওনার লক্ষ্য ছিল না, সেই জন্য এটা হিস্ট্রিক্যাল প্লে নয়। এবং উনি যুদ্ধের যে সমস্ত তথ্যগুলো উল্লেখ করেছেন এই ড্রামার ভেতরে সেগুলো সব সত্যও নয়, সেই জন্য ওনার ইমাজিনেশান রয়েছে। কারণ উনি এই প্রিফেসই লিখেছিলেন, কার প্রিফেস আমি পরে আলোচনা করছি, তো উনি প্রিফেসে অলরেডি বলে দিয়েছেন যে আমার এই ড্রামাটা লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন ছিল। হোয়াট আই ওয়ান্টেড ওয়াজ এ ব্যাকগ্রাউন্ড। এর জন্য উনি কী করলেন, তারপরেই উনি বলেছেন যে আই অ্যাম টোটালি ইগনোরেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। বার্নার্ড শয়ের হিস্ট্রি এবং জিওগ্রাফি সম্পর্কে তেমন কোনো নলেজ ছিল না, উনি নিজে লিখেছেন এটা প্রিফেসে। ওনার একজন বন্ধু ছিল, সেই বন্ধু সিডনি ওয়েব তার নাম ছিল, সেই সিডনি ওয়েব সাজেস্ট করেছিল বার্নার্ড শকে যে একটা যুদ্ধ চলছে এখন কোথায়, বুলগারিয়া আর সার্বিয়ার মাঝে, তো এটাকে নিয়ে লিখতে পারিস। সেই জন্য উনি কী করেছিলেন, উনি নিজেই লিখেছেন যে আই লুকড আপ সার্বিয়া অ্যান্ড বুলগারিয়া ইন অ্যান অ্যাটলাস। তাহলে উনি একটা ম্যাপ খুললেন, সেখানে সার্বিয়া কোথায় আছে, বুলগারিয়া কোথায় আছে, সেই ম্যাপেতে উনি নোট করলেন। এবং উনি নিজেই লিখেছেন যে আমি ক্যারেক্টারগুলো যেগুলো বানিয়েছি, কারণ যেহেতু সার্বিয়া আর বুলগারিয়া সম্পর্কে আমার কোনো নলেজ ছিল না, সেই জন্য এই যে ক্যারেক্টারগুলো আমি লিখেছি এখানে, এদের নামের শেষে আমি একটা করে ও ডবল এফ লাগিয়ে দিয়েছি, কারণ আমি জানতাম যে বুলগারিয়ার যে সমস্ত ব্যক্তি এদের নামের শেষে ও ডবল এফ থাকে, সেই জন্য যে ক্যারেক্টারগুলো আমি এখানে ডেপিক্ট করেছি সেখানে শুধু ও ডবল এফ উনি লাগিয়ে দিয়েছেন। সেই জন্য আমরা দেখব যে 7টা চরিত্র আছে এই ড্রামাটাতে, টোটাল ক্যারেক্টার 7টা রয়েছে, মেজর ক্যারেক্টার। তো সেখানে আমরা দেখতে পাবো বেশিরভাগ ক্যারেক্টারের নামেতেই ও ডবল এফ আছে, যেমন সার্জিয়াস স্যারানফ ও ডবল এফ। আবার আমরা দেখব যে মেজর পল পেটকফ ও ডবল এফ, ক্যাথরিন পেটকফ, রাইনা পেটকফ, সবার শেষে দেখব ও ডবল এফ আছে। তো এটা উনি নিজেই বলেছেন যে যেহেতু আমার হিস্ট্রি এবং জিওগ্রাফি সম্পর্কে কোনো নলেজ ছিল না, সেই জন্য এই যুদ্ধ সম্পর্কে আমার কোনো নলেজ ছিল না, আমার বন্ধু আমাকে সাজেস্ট করেছিল এই যুদ্ধ একটা চলছে এরকম সার্বিয়া আর বুলগারিয়ার মাঝে, আমি ম্যাপ খুললাম, সেখানে সার্বিয়া বুলগারিয়া কোথায় রয়েছে আমি জাস্ট প্লেসমেন্টগুলো দেখে নিলাম এবং এদের নামের শেষে ও ডবল এফ যোগ করে আমি শুরু করে দিয়েছি এই ড্রামাটা লিখতে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড আমাদের। তো এবার আমরা দেখব যে এই ড্রামাটার যে আর্মস অ্যান্ড দ্য ম্যান, এটার নামকরণ বা কবে লেখা হয়েছে, কোথায় পাবলিশড হয়েছিল, কোথায় প্রডিউসড হয়েছিল, এই সব বিষয়গুলো আমরা দেখব এবার। তো ফ্রেন্ডস এবার দেখো লেখা কবে হয়েছে ড্রামাটা, 1894। যুদ্ধটা কবে হয়েছিল বলেছিলাম, মনে রাখবে সালগুলো, মনে রাখবে তোমরা, 1885-তে যুদ্ধটা হয়েছিল সার্বিয়া বুলগারিয়ার মাঝে। আমাদের নাট্যকার বার্নার্ড শ লিখছেন এটাকে 1894-এ ড্রামাটাকে। ড্রামাটা প্রডিউসড হচ্ছে কবে, প্রডিউস মানে এনঅ্যাক্টেড, এটা যেহেতু নাটক ছিল সেই জন্য থিয়েটারে এগুলোকে করা হতো, এনঅ্যাক্ট করা হতো। 1894 মানে সেই একই বছরে অ্যাভিনিউ থিয়েটারে এটা প্রথম 21শে এপ্রিল এটা এনঅ্যাক্টেড হয়। আর এটা পাবলিশ হয়েছিল বই আকারে, সেটা কবে, যে গ্রন্থটাতে এটা পাবলিশ করেছিল 1898-এ, প্লেজ প্লিজেন্ট সেটার নাম, বইটার নাম। কেন এটা নাম, কারণ বার্নার্ড শ যত ড্রামা লিখেছেন সেগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্লিজেন্ট ড্রামা আর একটা হচ্ছে আনপ্লিজেন্ট ড্রামা। তো এই যে ড্রামাটা আমাদের আর্মস অ্যান্ড দ্য ম্যান, এটাকে প্লেজ প্লিজেন্ট অর্থাৎ এটা প্লিজেন্ট ড্রামার আন্ডারে পড়ছে, সেই জন্য যে কালেকশান অফ দ্য ড্রামা যে বইটা প্লেজ প্লিজেন্ট 1898 এটা পাবলিশ করে। এবং এই যে বইটা প্লেজ প্লিজেন্ট, এর প্রিফেস লিখেছিলেন বার্নার্ড শ নিজে। এই যে প্রিফেসটা লিখেছিলেন, একটা লং প্রিফেস, অনেক বড় প্রিফেক্স, সেই প্রিফেসে উনি যেটা আমি তোমাদের এতক্ষণ বলছিলাম, এই যে উনি বলেছেন যে হিস্ট্রি জিওগ্রাফি সম্পর্কে আমার নলেজ ছিল না, এই ড্রামাটা কেন উনি লিখেছিলেন, কত ফাস্ট উনি লিখেছিলেন, তো সেই সব কিছু বর্ণনা উনি করেছেন কোথায়, প্রিফেসে, প্লেজ প্লিজেন্ট এই বইটার। এবার আমরা দেখব নামকরণ, আর্মস অ্যান্ড দ্য ম্যান, এই নামকরণের পিছনে কি ইতিহাস রয়েছে, উনি নিজে কি বলেছেন। তো বার্নার্ড শ নিজেই লিখেছেন যে ওনার একজন ফ্রেন্ড ছিল,
তার নাম হচ্ছে হেনরি সল্ট। হেনরি সল্ট নামে ওনার একজন ফ্রেন্ড ছিল। সে হেনরি সল্ট একটা এই ড্রামাটা পড়ে একটা টাইটেল সাজেস্ট করেছিল বার্নার্ড শকে। সেই টাইটেলটা কি? ব্যাটলফিল্ডস অ্যান্ড বুডোয়ার্স। এই টাইটেলটা সাজেস্ট করেছিল ওনার ফ্রেন্ড এই ড্রামাটার জন্য। কি নামটা? ব্যাটলফিল্ডস অ্যান্ড বুডোয়ার্স। বুডোয়ার্স মানে কি? বুডোয়ার্স হচ্ছে বেডরুম অফ এ গার্ল, একজন মহিলা বা একজন রমণীর বেডরুমকে বলা হয় বুডোয়ার। ব্যাটেলফিল্ড মানে আমরা জানি যুদ্ধক্ষেত্র। কেন এরকম? কারণ ড্রামাটা পড়লেই আমরা দেখতে পাবো যে প্রথম যে অ্যাক্টটা তার সেটিংটাই হচ্ছে বেডরুম। একজন গার্লের, একটা মেয়ের বেডরুম হচ্ছে ফার্স্ট অ্যাক্টার সেটিং। সেই জন্য এরকম একটা নাম দিয়েছিলেন ব্যাটেলফিল্ড আর বুডোয়ার। তো কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না এই নামটা, কারণ বার্নার্ড শ এই নামটা দেননি ওনার প্লের। উনি তাহলে কী নাম দিয়েছেন? আর্মস অ্যান্ড দ্য ম্যান। এটা কোথা থেকে এলো? দেখো, ভার্জিল বলে একজন রোমান কবি ছিলেন। ভার্জিল তার নাম ছিল। এই যে রোমান কবি ভার্জিল, যিনি ল্যাটিন ভাষাতে কাব্য লিখতেন, তার একটা মহাকাব্য রয়েছে বিখ্যাত, যেটার নাম হচ্ছে এনিড। তো এই যে এনিড, যেটা ল্যাটিন ভাষায় ভার্জিল লিখেছিলেন, একটা এপিক পোয়েম, তার প্রথম লাইনটার একটা ফ্রেজ, ফার্স্ট ফ্রেজ যেটা ল্যাটিনে, সেটা কি? আর্মা উই রুম কুয়ে কানো। দেখো, এর উচ্চারণগুলো আমি একটু অন্য ধরনের করছি, তার কারণ আছে, কারণ এটা ইংলিশ না, ল্যাটিন। ল্যাটিন ভাষাতে এই যে এ, আমরা ইংলিশে যেটা উচ্চারণ করি এ, কখন উচ্চারণ করি আ, কখন উচ্চারণ করি এ, কিন্তু ল্যাটিনে এরকম হয় না, সবসময় আ উচ্চারণ হয়। সেই জন্য আমি এর উচ্চারণ করছি আর্মা। ভি এর উচ্চারণ ল্যাটিনে ওয়া, এরকম হয়। উই রুম কুয়ে কানো। সি এর উচ্চারণ ল্যাটিনে সবসময় ক হবে, হার্ড সাউন্ড হবে, সফট সাউন্ড হবে না, স সাউন্ড হয় না কখনো। তাহলে এই যে ফ্রেজটা, এটা হচ্ছে এই এনিডের প্রথম লাইনের ফার্স্ট ফ্রেজ, আর্মা ভেরুমকুয়ে কানো। এবার এই যে এনিড গ্রন্থটা, ড্রাইডেন বলে একজন বিখ্যাত লেখক ছিলেন ইংলিশের, ইংরাজি ভাষায় লিখতেন। ইনি কি করেছিলেন? এই এনিডের ট্রান্সলেশন করেছিলেন, ট্রান্সলেশন অফ ভার্জিল। তাহলে ওনার একটা বই ছিল ড্রাইডেনের, সেটা কি? ট্রান্সলেশন অফ ভার্জিল। ভার্জিলের যে এপিক পোয়েমগুলো রয়েছে সেগুলোকে ট্রান্সলেট করেছিলেন কে? ড্রাইডেন। তখন যখন উনি এনিডের ট্রান্সলেশন স্টার্ট করলেন, এই যে ফার্স্ট ফ্রেজটা, এর ট্রান্সলেশনে ড্রাইডেন কি লিখলেন? আর্মস অ্যান্ড দ্য ম্যান আই সিং। দেখো, এই যে কানো, এটা হচ্ছে ভার্ব একটা। আই সিং, একে ল্যাটিনে বলা হয় কানো। আই দিয়ে যখনই হবে ল্যাটিনে ও থাকে শেষে ভার্বে। তো এর ট্রান্সলেশন হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান আই সিং। তো এইখান থেকে আমাদের বার্নার্ড শ এই আর্মস অ্যান্ড দ্য ম্যান এইটুকু উনি তুলে নিলেন এবং এটা কি টাইটেল করে দিলেন ওনার ড্রামার। এবার দেখো, উনি এই প্রিফেসে এই যে আর্মস অ্যান্ড দ্য ম্যান নাটক, এর একটা মোটো লিখেছেন উনি, যে মূল বিষয় যেটা জানি আমরা মোটো থাকে। তো এই যে সারমর্ম যেটাকে আমরা বলি মোটো, সেখানে উনি কি লিখেছেন? এর মোটো লিখেছেন, ম্যান ইজ মোর দ্যান হিজ আর্মস। তাহলে একজন ম্যান হচ্ছে উইপনের থেকে অনেক বেশি, এই মোড়ের জায়গায় বেটারও থাকতে পারে, কোনো প্রবলেম নেই। তো এটা উনি মোটো হিসেবে লিখেছেন। তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে যে এই যে আর্মা ভিরুম কুয়ে কানো, এর ট্রান্সলেশন কি, যেটা অপশানে থাকবে সেটা অ্যান্সার হবে। যদি এটা অপশানে থাকে আর্মস অ্যান্ড দ্য ম্যান আই সিং, আর যদি এটা অপশানে থাকে ম্যান ইজ মোর দ্যান হিজ আর্মস অথবা ম্যান ইজ বেটার দ্যান হিজ উইপন্স, এটাও অ্যান্সার হতে পারে, কোনো সমস্যা নেই, একই দুটো। তো এই তথ্যটা জেনে ফেললে তোমরা যে এই যে টাইটেলটা আর্মস অ্যান্ড দ্য ম্যান কোথা থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে সাবটাইটেল। সাবটাইটেল, এই যে আর্মস অ্যান্ড দ্য ম্যান টাইটেল এই ড্রামাটার, এর একটা সাবটাইটেলও দিয়েছেন আমাদের বার্নার্ড শ। সেটা কি? অ্যান অ্যান্টি রোম্যান্টিক কমেডি ইন 3 acts।
তো অবশ্যই তোমরা এগুলো নোট করবে, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ ইনফরমেশান। কে জানে, এটাই প্রশ্ন এসে গেল। কি সাবটাইটেল এটার? অ্যান অ্যান্টি রোম্যান্টিক কমেডি ইন 3 অ্যাক্টস। তাহলে এটা খুব ছোট একটা ড্রামা, 3টে অ্যাক্টস আছে। এটা একটা কমেডি, ওকে। কেমন কমেডি? অ্যান্টি রোম্যান্টিক। এটা রোম্যান্টিক কমেডি নয়, রোম্যান্টিক কমেডির বিপরীত এটা। এতটা আমাদের জানা হয়ে গেল। তাহলে এখান থেকে শুধু মনে রাখবে 3টে জিনিস। এক, ড্রামার নাম আর্মস অ্যান্ড দ্য ম্যান, সাবটাইটেল অ্যান অ্যান্টি রোম্যান্টিক কমেডি ইন 3 অ্যাক্টস, আর যেটা নেওয়া হয়েছে ভার্জিলের এনিডের ড্রাইডেন দ্বারা কৃত ট্রান্সলেশন অফ ভার্জিলের প্রথম লাইন, আর্মস অ্যান্ড দ্য ম্যান আই সি। ব্যাস। নেক্সট এবার আমরা দেখব এই যে আর্মস অ্যান্ড দ্য ম্যান, যেটাকে আমরা বললাম অ্যান্টি রোম্যান্টিক কমেডি, এটাকে অন্য নামেও অভিভূত করা হয়। এর আলাদা আলাদা নাম রয়েছে, সেই টার্মগুলো একটু আমরা জেনে নিই। বিষয়বস্তুর ওপর নির্ভর করে কেউ কেউ একে অ্যান্টি রোম্যান্টিক কমেডি বলেছে, কেউ অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি বলেছে, কেউ ড্রামা অফ আইডিয়াস বলেছে, কেউ সোশ্যাল ড্রামা বলেছে, কেউ রিয়ালিস্টিক ড্রামা বলেছে। এই টার্মগুলো আমি তোমাদের লিখিয়ে দিই এক জায়গায়, তোমরা নোট করে নাও। তো ফ্রেন্ডস, এই যে 7টা টার্ম আমি লিখেছি, এইগুলো এই ড্রামা যেটা আমাদের আর্মস অ্যান্ড দ্য ম্যান, এই 7টা টার্ম দিয়েই বলা যায় এই ড্রামাটাকে কি, কমেডি অফ ম্যানার্স। তাহলে যদি প্রশ্ন আসে যে হোয়াট টাইপ অফ ড্রামা ইজ আর্মস অ্যান্ড দ্য ম্যান, তাহলে 4টে অপশানের মধ্যে যদি বাকি 3টে না মিলে আর একটা যদি মিলে যায় এখান থেকে, এই 7টার মধ্যে যেটাই মিলবে সেটা অ্যান্সার হবে। কমেডি অফ ম্যানার্স হতে পারে এটা, অ্যান্টি রোম্যান্টিক কমেডি হতে পারে, অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি হতে পারে, ড্রামা অফ আইডিয়াস হতে পারে, সোশ্যাল ড্রামা হতে পারে, রিয়ালিস্টিক ড্রামা হতে পারে, আর কমেডি অফ অ্যান্টি ক্লাইম্যাক্স হতে পারে। এর মধ্যে এই যে ড্রামা অফ আইডিয়াস, এটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। রিয়ালিস্টিক ড্রামা, এটাও মনে রাখবে তোমরা অবশ্যই। তো দেখো এবার এই ড্রামা অফ আইডিয়াস মানে কি? আইডিয়াসের ব্যাটেল হচ্ছে এখানে। অ্যাকচুয়ালি এই যে ড্রামাটা, এখানে উইপন্সের ব্যাটেল নেই, উইপন্সের ব্যাটেল নয় এটা। তাহলে এই যুদ্ধটা কিসের? আইডিয়ার, ধারণা, চেতনা, মানুষের মধ্যে যে আদর্শ রয়েছে সেই আদর্শের সঙ্গে বিবেকের, রোম্যান্টিসিজমের সঙ্গে রিয়ালিজমের, আইডিয়ালিজমের সঙ্গে রিয়ালিজম। তাহলে আমরা লিখতেই পারি যে এটা রিয়ালিজম ভার্সাস আইডিয়ালিজম। আমরা বলতেই পারি যে এটা রোম্যান্টিসিজম ভার্সেস অ্যান্টি রোম্যান্টিসিজম। ছোট্ট ছোট্ট করে জাস্ট নোট করে যাও তোমরা যেগুলো বলছি আমি। এখান থেকেই দেখো একদম তোমাদের আইডিয়া ক্লিয়ার করে দেবো আমি। এই ড্রামাটা পড়ার আগে আমাদের যা যা প্রয়োজন সব ক্লিয়ার হয়ে যাবে। তো রিয়ালিজম ভার্সেস আইডিয়ালিজম, রোম্যান্টিসিজম ভার্সেস অ্যান্টি রোম্যান্টিসিজম। দেখো কি এটা। তো এটা এই জায়গায় প্রবেশ করার আগে আমাদের একটু ব্যাকগ্রাউন্ডটা জেনে নিতে হবে, যেটা প্রয়োজন। এগুলো কিন্তু এক্সট্রা ইনফরমেশান, কিন্তু অবশ্যই নেসেসারি ইনফরমেশান, এগুলো তোমাদের জানতে হবে এগুলো। তো দেখো যে সময়ে লেখা হচ্ছে, আমরা টাইমটা দেখে নিয়েছি, 19বিংশ শতকের একদম শেষের দিকে এটা। এই যে পিরিয়ডটা, এটাকে বলা হয় ট্রানজিশনাল এজ। ট্রানজিশন হচ্ছে সন্ধিক্ষণ, বাংলায় বলবো আমরা। তো কিসের? দুটো এজের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে এই টাইমটা। কোন কোন এজ? একটা ভিক্টোরিয়ান এজ আর একটা মডার্ন এজ। 19বিংশ শতক মানে বিংশ শতক আসছে, 20th সেঞ্চুরি মানে মডার্ন এরা আসতে চলেছে, কিন্তু এখনও কমপ্লিটলি আসেনি। ভিক্টোরিয়ান এজ তার শেষের পর্যায়ে রয়েছে, অর্থাৎ ভিক্টোরিয়ান এরার খোলস ত্যাগ করে আস্তে আস্তে সোসাইটি মডার্নিজমের দিকে যাচ্ছে। আমাদের সেটিং কোথায় এই ড্রামার? বুলগারিয়া। বুলগারিয়া একটা দেশ মিডল ইস্টের। তো এই যে বুলগারিয়া, এই দেশটা এতদিন কাদের আন্ডারে ছিল? টার্কির আন্ডারে ছিল। টার্কি হচ্ছে ইস্ট। তো ইস্টের যে বারবারিজম, টার্কির যে বারবারিজম, সেই বারবারিজম থেকে, ইস্টের বারবারিজম থেকে ওয়েস্টের এনলাইটেনমেন্টের দিকে যাচ্ছে কে? বুলগারিয়ার সোসাইটি। তো টার্কিস যে আইডিয়া ছিল, ইস্টার্ন যে আইডিয়াগুলো ছিল, সেই আইডিয়া থেকে, সেইগুলোকে যদি আমরা ডার্কনেস ধরি, তো সেই ইস্টার্ন ডার্কনেস থেকে ওয়েস্টার্ন লাইটের দিকে আস্তে আস্তে মুভমেন্ট করছে বুলগারিয়া। সেই জন্য এই যে ট্রানজিশনাল পিরিয়ডটা, তার যে বৈশিষ্ট্যগুলো এই ড্রামার সেটিংয়ে আমরা ক্লিয়ারলি দেখতে পাবো। যে আমাদের কমপ্লিট সেটিংটা কি এই ড্রামার? পেটকপের হাউস।
মেজর পল পেটকপ বুলগারিয়ার একজন সেনাপ্রধান, সেনানায়ক। তো তার যে বাড়ি, আমাদের 3খানা অ্যাক্টই হচ্ছে সেই বাড়ির ভিতরে হচ্ছে। এবার আলাদা আলাদা জায়গায় ঘটছে বাড়িটা। যেমন প্রথম যে অ্যাক্টটা, ফার্স্ট অ্যাক্ট, সেটা ঘটছে কোথায়? রাইনার বেডরুম। রাইনাকে ওই মেজর পেটকপের মেয়ে, ক্যারেক্টার যখন বলবো আমি এগুলো। তো মেজর পেটকপের যে মেয়ে রায়না, তার যে হাউস, তার যে রুম, সেই বেডরুমে ঘটছে প্রথম অ্যাক্ট। সেকেন্ড অ্যাক্ট কোথায় ঘটছে? বেডরুম থেকে নিচেই আমরা গার্ডেনে নেমে আসবো। পেটকপের বাড়ির একটা গার্ডেন আছে, সেখানে দ্বিতীয় অ্যাক্টটা ঘটছে। আর তৃতীয় অ্যাক্ট আবার আমরা বাড়ির ভেতরে প্রবেশ করব, লাইব্রেরি। পেটকপের লাইব্রেরি রয়েছে, গোটা বুলগারিয়াতে একটাই লাইব্রেরি রয়েছে। সেই লাইব্রেরিটা কোথায়? পেটকপের হাউসে রয়েছে। এইবার দেখো এত সুন্দরভাবে এখানে এঁকেছেন ছবিটা। যদিও নিজে বুলগারিয়ার কাস্টম ম্যানার সম্পর্কে পরিচিত খুব একটা ছিলেন না, যেটা উনি নিজেই স্বীকার করেছেন প্রিফেসে, তবুও উনি সুন্দরভাবে এঁকেছেন এগুলোকে। যে বুলগারিয়া, কি বললাম, যে ডার্কনেস থেকে লাইটের দিকে যাচ্ছে, ইস্ট থেকে ওয়েস্টের দিকে ঝুঁকছে, অর্থাৎ ওরিয়েন্টালিজম আর অক্সিডেন্টালিজম, ওরিয়েন্টাল থেকে অক্সিডেন্টালের দিকে যাচ্ছে। এই দুটো টার্ম তোমরা মনে রাখবে, ড্রামাটাতেও পাবে। একটা হচ্ছে ওরিয়েন্টাল, ওরিয়েন্টাল মানে ইস্টের সঙ্গে সম্পর্কিত, আর অক্সিডেন্টাল, অক্সিডেন্টাল হচ্ছে ওয়েস্টের সঙ্গে সম্পর্কিত। আচ্ছা, এই ড্রামাতে ইস্ট বলতে মনে রাখবো আমরা টার্কি বোঝাচ্ছে, কারণ টার্কির ইনফ্লুয়েন্স ছিল এতদিন কোথায়? বুলগারিয়ার ওপরে। ওয়েস্ট বলতে অস্ট্রিয়া বোঝাচ্ছে। দেখো লড়াইটা হচ্ছিল কাদের সঙ্গে? সার্বিয়ার সাথে। সার্বিয়াকে কে হেল্প করছিল? অস্ট্রিয়া। অস্ট্রিয়া কোথায় রয়েছে? বুলগারিয়ার ওয়েস্টে রয়েছে। আর টার্কি কোথায় রয়েছে? ইস্টে রয়েছে। ম্যাপ খুলে দেখে নেবে তোমরা। তো এইবার দেখো, এই যে মেজর যে পেটকপের যে ফ্যামিলি, তারা যেহেতু ইস্টের খোলস থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি, তাই তাদের যে বাড়ি, সেখানকার যে জিনিসপত্র, ডেলি যে কমোডিটিসগুলো বা ইউটেন্সিলসগুলো আমরা দেখব, অথবা যে হাউসের স্ট্রাকচার বা বাড়ির ভিতরের সাজানো যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, সেগুলোতে দুটো জায়গার প্রভাবই আমরা দেখব। সেখানে আমরা দেখব কিছু অ্যান্টিক পিস রয়েছে যেগুলো অত্যন্ত এক্সপেন্সিভ, যেগুলো ইস্টের, আর কিছু চিপ জিনিস রয়েছে আমরা দেখব যেগুলো ওয়েস্ট। ভিয়েনা থেকে আনা হয়েছে যেগুলোকে। এই ভিয়েনা কি? ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী, তো অস্ট্রিয়ার ক্যাপিটাল হচ্ছে ভিয়েনা। তো ভিয়েনা ওয়েস্টের যে ইনফ্লুয়েন্স, তো সেই ভিয়েনার যে জিনিসপত্র সেগুলো খুব চিপ জিনিসপত্র রয়েছে। রাইনার যে ঘরটা, বেডরুমটা, সেখানে যে মালপত্রগুলো রয়েছে যেগুলো লিখেছেন, সেগুলোকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে তার ঘরের যে সেটিং, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তার যে বিছানার যে চাদর এবং জানালার যে চাদর, যে কার্পেট, এগুলো সব হচ্ছে ইস্টের, খুবই এক্সপেন্সিভ। রাইনার যে ড্রেসটা এক্সপেন্সিভ। তো এগুলো হচ্ছে ইস্টের সব, অর্থাৎ ওরিয়েন্টাল লিখেছেন লেখক। আর যে ওয়ালগুলো রয়েছে, দেয়াল, সেখানকার যে পেপারগুলো রয়েছে, সেগুলো হচ্ছে সব অক্সিডেন্টাল, অর্থাৎ ওয়েস্টের, এবং এগুলো চিপ অত্যন্ত। তো এবার দেখো, এই যে ক্যারেক্টারটা আমরা দেখছি, রাইনার মা ক্যাথরিন পেটকপ, এনার যে আচার আচরণ, এনার যে ম্যানার্স, যে কাস্টমস, ফ্যাশন, কথা বলার যে ধরন, এগুলো সব আস্তে আস্তে ওয়েস্টের দিকে যাচ্ছে। কিন্তু ওনার যে স্বামী অর্থাৎ মেজর পেটকপ, সে এখনও ইস্টেই পড়ে রয়েছে। অর্থাৎ এনার যে ক্যারেক্টারের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখব, যে ইনি আনঅ্যাম্বিসিয়াস, এনার মধ্যে তেমন কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, অত্যন্ত সাধারণ, ক্লিয়ার কাট আইডিয়া ওনার। এবং দেখতে পাবো এক জায়গায় উনি বলছেন যে ক্যাথরিন যখন বলছে আমি একটু সোর থ্রোটে ভুগছি, মানে গলায় আমার একটু প্রবলেম হচ্ছে, তখন উনি বলছেন ডেলি স্নান করছো, গলা ধুচ্ছো, তাহলে তো প্রবলেমগুলো হবে। প্রত্যেক দিন স্নান করার কি আছে? আমরা যারা বুলগারিয়াতে থাকি, আমরা রোজ স্নান করি না। রোজ স্নান কারা করে? যারা নোংরা জায়গায় থাকে। ইংলিশ অর্থাৎ ব্রিটিশদের কথা বলছে, যে ব্রিটিশরা যেখানে থাকে সেখানে ব্রিটিশরা প্রত্যেক দিন স্নান করে। তো এই সব কাস্টম আমরা কেন মানবো? আমরা বুলগারিয়ায় থাকি, আমরা প্রত্যেক দিন স্নান করি না। তো দেখো, কিন্তু ক্যাথরিন কী করছে, সে যেহেতু ওয়েস্টের ফ্যাশনটাকে তুলে নিয়েছে নিজের মধ্যে, সেই জন্য সে প্রত্যেক দিন স্নান করছে। সে জোরে কথা বলে না। মেজর, সে যখন তাদের সার্ভেন্টকে ডাকছে, তার জন্য একটা ইলেকট্রিক বেল বসিয়েছে বাড়িতে, সেই ইলেকট্রিক বেল টিপে সে সার্ভেন্টকে ডাকছে। মেজর পেটকপ তো অবাক দেখে যে আরে ভাই, সার্ভেন্টকে ডাকার জন্য আবার বেল টেপার কি দরকার আছে? চিৎকার করে ডাকো, তাহলেই চলে আসবে। তখন ক্যাথরিন কি বলছে, না, তোমার কোনো কাস্টম বা ম্যানারিজম সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নেই।
তো যারা সম্ভ্রান্ত পরিবারের হয়, অ্যারিস্টোক্রেটিক হয়, এটা কোনো এটিকেটই নয় যে আমরা সার্ভেন্টকে চিৎকার করে ডাকবো। এটা সম্ভ্রান্ত পরিবারে চলে না, এগুলো সমাজে চলে না, এগুলো বারবারিজম। তো এই যে ক্ল্যাশ আমরা দেখতে পাচ্ছি, যে ইস্টার্ন আর ওয়েস্টার্ন আইডিয়া বা ইস্টার্ন ফ্যাশন ওয়েস্টার্ন ফ্যাশনের মধ্যে যে ক্ল্যাশ, সেটা আমরা খুব ভালোভাবে এই ড্রামাতে দেখতে পাবো। এটা একটা গেল। তাহলে এটা মনে রাখবে, কি বললাম আমি, ওরিয়েন্টাল ভার্সেস অক্সিডেন্টাল। ওরিয়েন্টাল থেকে অক্সিডেন্টালে একটা ট্রানজিশন ঘটছে, যেটা ইজিলি আমরা দেখতে পাবো এই ড্রামার ভিতরে। সেকেন্ড, সোশ্যাল ডিসক্রিমিনেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, পরিষ্কার করে লিখি এখানে। তো যদিও মেন যেটা থিম আমরা বলতে পারি, যে এই ড্রামাটার থিম হচ্ছে লাভ অ্যান্ড ওয়ার। তো এটা এমসিকিউ আসতে পারে যে এই ড্রামাটার থিম কি, আসলে থিম হচ্ছে লাভ অ্যান্ড ওয়ার। কিন্তু এই ড্রামাটার মধ্যেই যে সেই সময়ে বুলগারিয়ার যে সোসাইটি, সেখানে যে সোশ্যাল ডিসক্রিমিনেশন চলতো, তার খুব সুন্দরভাবে সেই দৃশ্য তুলে ধরেছেন বার্নার্ড শ। স্লেভারি তখনও ছিল, স্লেভারির যে প্রবলেম সেটা ছিল। সমাজ দুটো ভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে রিচ ক্লাস আর একটা পুয়ার ক্লাস। তাহলে এর চিত্র খুব ভালোভাবে দেখতে পাবো আমরা এখানে। মেজর পেটকপের যে ফ্যামিলি, এই যে রিচ ফ্যামিলি, তাদের যে মেয়ে রাইনা, সে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছে সেখানে। তাদের ফ্যামিলিরই দুজন সার্ভেন্ট রয়েছে, নিকোলা আর লুকা। তো এই যে লুকা ক্যারেক্টারটা, এ পুয়ার ফ্যামিলিতে বিলং করে। লুকা পুয়ার ফ্যামিলিতে বিলং করলেও লুকার সোল কিন্তু সার্ভেন্টের সোল নয়। লুকা সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে, তার এই যে সোশ্যাল ডিসক্রিমিনেশন হয় সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে। লুকা অত্যন্ত সুন্দরী, সে শিক্ষিতা, সেই জন্য লুকা কি করছে, সে নিজেকে রাইনার সমতুল্য ভাবে সবসময়। এবং এক জায়গায় উল্লেখ রয়েছে এই ড্রামার একদম শেষের অ্যাক্টে, আমরা দেখব লাস্ট 3 অ্যাক্টের শেষে, যে লুকা কি করছে, রাইনাকে নাম ধরে ডাকছে। এবং যখন ক্যাথরিন পেটকপ মানে রাইনার মা যখন অবাক হয়ে যাচ্ছে, এটা যে নাম ধরে কেন ডাকছো আমার মেয়েকে, তো লুকা সেখানে বলছে যে রাইনাও তো আমাকে নাম ধরে ডাকে। তো এই যে ইকুয়ালিটিতে আসতে চাইছে কে, লুকা রাইনার সাথে। তো এই যে লুকা ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি যে এ কিন্তু সোশ্যাল রিভলিউশনারি ক্যারেক্টার একটা, এবং অত্যন্ত কিন ইন্টেলিজেন্স রয়েছে এই লুকার মধ্যে। আর সেই একই জায়গায় পুয়ার ক্লাস থেকে বিলং করে আরেকজন সার্ভেন্ট, সে হচ্ছে নিকোলা। এ কিন্তু অত্যন্ত চালাক, অত্যন্ত ক্লেভার, ইন্টেলিজেন্ট এবং এবল, এবং এ সার্ভ করে আসছে এই পেটকপ ফ্যামিলিকে বহুদিন ধরে। আর লুকার মতে এই নিকোলা হচ্ছে, এর যে সোলটা সেটা একটা সার্ভেন্টের সোল, সেই জন্য এর ক্লাস থেকে কখনো উপরে উঠতে চায় না, এর অ্যাম্বিশান নেই। আর নিকোলার কাছে এই যে সার্ভিচিউড, এই যে সোল অফ এ সার্ভেন্ট যাকে বলছে লুকা, নিকোলা বলছে এই সোল অফ এ সার্ভেন্ট এটাই হচ্ছে সাকসেসের একমাত্র কি। তাহলে তুমি যদি উন্নতি করতে যাও এই সমাজে, তাহলে তোমাকে অবশ্যই এই যে সার্ভেন্ট মেন্টালিটি এটা রাখতেই হবে, না হলে এই রিচ ফ্যামিলির কাছে তুমি টিকতে পারবে না, এখানে সমাজে তুমি থাকতে পারবে না। তো এই যে ডিসক্রিমিনেশন সোশ্যাল, রিচ আর পুয়ার ক্লাসের মধ্যে যে ক্ল্যাশ, সেটা কিন্তু খুব সুন্দরভাবে এই স্লেভারির পিকচারটা তুলে ধরেছেন বার্নার্ড শ। যদিও এর থিম হচ্ছে আসলে লাভ অ্যান্ড ওয়ার। তো এবার আমরা দেখব ক্যারেক্টার্স। তো ফ্রেন্ডস, টোটাল ক্যারেক্টার এখানে 7টা মেজর ক্যারেক্টার রয়েছে। তার মধ্যে প্রথম আমরা রাইনা এই ক্যারেক্টারটাকে নিচ্ছি। তো কমপ্লিট নেম হচ্ছে রাইনা পেটকভ। রাইনা পেটকভ হচ্ছে একজন বুলগারিয়ান ইয়াং লেডি অফ 23 ইয়ার্স অফ এজ। তো প্রথমেই বলে দিয়েছেন সেটিংয়ে অ্যাক্ট 1-এর যে 23 বছরের। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 23 বছরের একজন লেডি, ইয়াং লেডি বুলগারিয়ার, রোম্যান্টিক টেম্পারামেন্ট, ইমাজিনেটিভ ফ্যাকাল্টি, থ্রিলিং ভয়েস, এই 3টে অ্যাডজেক্টিভ ইউজ করেছি আমরা এখানে। তো এই ড্রামা থেকেই এগুলো আমরা দেখতে পেয়েছি যে এই যে রাইনা ক্যারেক্টারটা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলিতে বিলং করে, একটা রোম্যান্টিসিজম নিয়ে বাঁচে, জীবনের
প্রত্যেকটা যে পদক্ষেপ সেটা আইডিয়ালিজমের ওপরে নির্ভর করে নেয় এবং জীবনটাকে দেখি রোম্যান্টিক ওয়েতে। নিজেকে মিডিভ্যাল এজের একজন হিরোইন মনে করে, যার বিট্রোথড বা ফিয়াঁসে যে রয়েছে বাগদত্তা, সে হচ্ছে একজন নাইট যে তার জার্নিতে গেছে, সে যুদ্ধ জয় করে ফিরে আসবে। রাইনা একজন মিডিভ্যাল এজের হিরোইন, সে তখন তাকে পুজো করবে, ওয়ার্শিপ করবে তার হিরো বলে। তো আমরা দেখতেও পাচ্ছি যে এই যে ড্রামা, সেখানে সার্জিয়াস হচ্ছে রাইনার সাথে তার ফিয়াঁসে, রাইনার ফিয়াঁসে হচ্ছে সার্জিয়াস, তার সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে আছে। যদিও সার্জিয়াসকে সে 1 বছর ওয়েট করাচ্ছে তার বিয়ের জন্য, এখনও সে হা করেনি। তো যাই হোক, সার্জিয়াস হচ্ছে একজন ক্যাভালরিম্যান, সে যোদ্ধা, একজন ঘোড়ায় চড়ে তোর সোর্ড নিয়ে সে যুদ্ধ করে। সার্জিয়াস সে হচ্ছে একজন নাইট ভাবে নিজেকে, তো সে যুদ্ধে গেছে। সার্বিয়ার সাথে যে যুদ্ধটা হচ্ছে সেখানে সে গেছে সার্জিয়াস একজন মেজর হিসাবে, আর রাইনা সে ওয়েট করছে এখানে যে কবে সে ফিরে আসবে যুদ্ধ জয় করে বীরের মতন, এবং রাইনা তাকে পুজো করবে, ওয়ার্শিপ করবে। আমরা দেখতেও পাচ্ছি সার্জিয়াস যখন ফিরছে তখন সে বলছে মাই হিরো বলছে তাকে, মাই গড, মাই আইডল, মাই হিরো, এসব বলছে। তো এই যে ক্যারেক্টারটা রাইনা, এ রোম্যান্টিক ক্যারেক্টার একটা, এবং ফার্স্ট অ্যাক্ট যখন শুরু হচ্ছে তার সেটিংই দেখতে পাচ্ছি যে রাইনা তার বেডরুমের যে ব্যালকনি সেখান থেকে বাইরে তাকিয়ে রয়েছে, এবং যে বিশাল বালকানস পর্বতমালা রয়েছে তার যে পিক, সেখানে সুন্দর বরফ জমে রয়েছে, সেই দৃশ্য সে দেখছে রাত্রে, এবং তারা দেখছে আকাশের। তার মা যখন প্রবেশ করছে তার রুমে, সে বলছে মাদার, স্টার্স আর সো বিউটিফুল। তাহলে এই যে রোম্যান্টিসিজম তার, সেটা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ড্রামার যখনই শুরু হচ্ছে ড্রামাটা। শেষে গিয়ে আমরা দেখব যে ব্লাঞ্চলি যে ক্যারেক্টারটা, সেই ব্লাঞ্চলি একে ভেবেছিল 17 বছরের মেয়ে, কিন্তু এর বয়স হচ্ছে 23। এর নিজেই সেটাকে রিভিল করছে অ্যাক্ট 3-তে। তো নেক্সট ক্যারেক্টার আমরা নেব সার্জিয়াস। সার্জিয়াস স্যারানফ। বার্নার্ড শ কি লিখেছেন এনার সম্পর্কে? টল, রোম্যান্টিক্যালি হ্যান্ডসাম ম্যান। তো বুলগেরিয়ার একজন ক্যাভালরি সোলজারে, অ্যাকচুয়ালি মেজর পদে সে উঠেছে বর্তমানে, ক্যাভালরিতে আছে। অর্থাৎ সেনার তো অনেক ভাগ থাকে, পদাতিক সেনা থাকে, ঘোড়া সওয়ার থাকে যারা ঘোড়ায় চেপে যুদ্ধ করে, আবার আর্টিলারি থাকে যারা মেশিন গান ইউজ করে। তো এই যে সার্জিয়াস আমাদের এই যে ক্যারেক্টারটা, এ হচ্ছে ক্যাভালরিতে আছে, অর্থাৎ এ তরোয়াল নিয়ে ঘোড়ায় চড়ে যুদ্ধ করতে যায়, এবং নিজেকে এ একজন মিডিভ্যাল এজের নাইট ভাবে, যে রাজার আদেশ পেয়ে বা প্রিন্সের আদেশ পেয়ে। আর এখানে প্রিন্স হচ্ছে যে বুলগারিয়ার যে প্রিন্স ছিল সেই সময়, সে হচ্ছে আলেকজান্ডার দ্য ফার্স্ট, প্রিন্স আলেকজান্ডার দ্য ফার্স্ট। তো মনে রাখবে তোমরা এটা, প্রিন্স আলেকজান্ডার দ্য ফার্স্ট, ইনি বুলগারিয়ার প্রিন্স ছিলেন সেই সময়। তো প্রিন্সের আদেশে মিডিভ্যাল এজে, মধ্যযুগে কী করতো, নাইটরা যুদ্ধে যেত ঘোড়ায় চেপে, অনেক মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব এক্সপেডিশনে বেরোতো। তো সার্জিয়াস যুদ্ধটাকে এই রোম্যান্টিসাইজ করে। সার্জিয়াস ভাবে যে যুদ্ধ হচ্ছে একটা নিজের যে শক্তি, সামর্থ্য, এগুলো প্রদর্শন করার জায়গা হচ্ছে যুদ্ধ। তো এই যে দেশপ্রেম, ন্যাশনালিটি, এইসবের জন্য সে লড়তে যায় যুদ্ধে। তো এটা একটা আদর্শ সার্জিয়াসের কাছে। কিন্তু এর বিপরীত চরিত্র আমরা দেখব ব্লাঞ্চলি, যে যুদ্ধকে কিন্তু রোম্যান্টিসাইজ করে না। যুদ্ধ রোম্যান্টিক কোনো জায়গা নয়, যুদ্ধ হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর একটা স্থান। অন্যান্য প্রফেশনের মতো যুদ্ধকেও যে ব্লাঞ্চলি একটা প্রফেশনের মতো নিয়েছে, কিন্তু সার্জিয়াস যুদ্ধকে কখনো প্রফেশন হিসেবে ভাবে না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সার্জিয়াস, যে রাইনার সঙ্গে বিট্রোথ হয়ে আছে, রাইনার সঙ্গে বিয়ে হবে সার্জিয়াসের ঠিক হয়ে আছে। সার্জিয়াস যে ক্যারেক্টারটা, অত্যন্ত কনফিউজড ক্যারেক্টার নিজের ভিতরই, কারণ সেই সময়কার যে সোশ্যাল কাস্টমগুলো অলরেডি আমি তোমাদের বলেছি যে সোসাইটিটাই একটা ট্রানজিশনের মধ্যে চলছিল, এরা ভিক্টোরিয়ান এজ থেকে মডার্ন এজে প্রবেশ করছে। সার্জিয়াসের যে ক্যারেক্টারটা সবসময় শো আপ করতে ভালোবাসে, ঠিক রাইনা যেমন শো আপ করে, এই যে থ্রিলিং ভয়েস এখানে দেখতে পাচ্ছি। রাইনা নিজেই বলছিল ব্লাঞ্চলিকে
যে আমি শুরু থেকেই একদম ছোটো থেকেই যখন জন্ম হয়েছে তখন থেকে আমি থ্রিলিং ভয়েসে কথা বলতে ভালোবাসি। যদিও ব্লাঞ্চলি ধরে ফেলেছে যে আসলে এটা শো অফ করছে, প্রকৃত ক্যারেক্টার নয় এটা রায়না, কিন্তু অন্য কেউ ধরতে পারে না। তো এখানকার যে কটা চরিত্র আছে, মানে যে লেডিস ক্যারেক্টারগুলো, রায়না, ওর মা ক্যাথরিন পেটকপ, আর তাছাড়া সার্জিয়াস আমরা দেখতে পাচ্ছি, এরা সবসময় মিথ্যা ভান করে, বাইরে লোক দেখানো অভিনয় করে। তো সার্জিয়াসের যে প্রেম সেটা ঐশ্বরিক প্রেম, ডিভাইন লাভ সার্জিয়াস ভাবে, এবং সে যে ডিভাইন লাভ আসলে সে শো অফ করছে, সে নিজেও এটা জানে যে আমি শো অফ করছি। সে নিজেই বলছে, লুকার সঙ্গে আবার ফ্লার্ট করছে আমরা দেখতে পাচ্ছি। লুকা হচ্ছে একটা স্লেভ গার্ল, এদের বাড়িতে সার্ভেন্ট কাজ করে। তাহলে রাইনার সার্ভেন্ট হচ্ছে লুকা। লুকা অত্যন্ত সুন্দরী। রাইনার সঙ্গে একটু আগেই যে ডিভাইন প্রেম লাভ নিয়ে যে আলোচনা করছিল, যেই রাইনা চলে গেছে সে সঙ্গে সঙ্গে লুকার সঙ্গে ফ্লার্ট করতে আরম্ভ করে দিচ্ছে এই সার্জিয়াস। তাহলে কতটা ফিকল মাইন্ডেড হলে এগুলো সম্ভব করা, সেটাই এই সমাজটা কেমন ছিল সেই সময়। তো এইটাই এখানে সার্জিয়াস নিজেই বলছে যে আমার মধ্যে 1 ডজন অফ সার্জিয়াস রয়েছে। মানে একটা সার্জিয়াস যে হচ্ছে সাহসী বীর, একটা সার্জিয়াস যে ভীতু স্টুপিড, একটা সার্জিয়াস রয়েছে যে রোম্যান্টিক ফুল। তো এরকম কতগুলো সার্জিয়াস যে আমার ভিতরে রয়েছে, মানে একই চরিত্রের ভিতরে অনেকগুলো পার্সোনালিটি রয়েছে। তো এই যে সার্জিয়াস অত্যন্ত কনফিউজড একটা ক্যারেক্টার। এরপরে আমরা দেখব, আর এই যে আমি এটা লিখছি দেখো, ডন কুহটি, এটার উচ্চারণ হচ্ছে কুহটি, এরকম উচ্চারণ হয়। এটা লেখা দেখে মনে হচ্ছে কুইক জোট, কিন্তু উচ্চারণ হবে কোহটি। তো ডন কোহটি হচ্ছে একটা কমিক ক্যারেক্টারের নাম। এই নামে একে কে ডেকেছিল? ব্লাঞ্চলি। ব্লাঞ্চলির সঙ্গে রাইনার যখন কথোপকথন হচ্ছিল তখন রাইনা ব্লাঞ্চলিকে জিজ্ঞাসা করছিল যে তুমি কি দেখেছো সেই ক্যাভালরি সোলজার, সেই ক্যাপ্টেনকে যে ক্যাভালরিকে লিড করে নিয়ে গিয়ে আক্রমণ করেছিল এবং যে স্লিভনিৎজার যুদ্ধে জয়লাভ করেছিল, যার বীরত্বের জন্য আমরা জয় পেয়েছি, তাকে তুমি দেখেছো? তখন সে বলেছিল হ্যাঁ, সে তো ডন কুহতি সে। আর ব্লাঞ্চলি বলছিল যে সার্জিয়াস হচ্ছে ফুলেস্ট পারসন ইন বুলগারিয়া, মানে বুলগারিয়ার সব থেকে বোকা ব্যক্তি যদি কাউকে বলা যায়, স্টুপিডেস্ট পারসন যদি বলা যায়, সে হচ্ছে এই সার্জিয়াস। কারণ ব্লাঞ্চলি আমরা আগেই দেখেছি যে অত্যন্ত প্র্যাকটিক্যাল মাইন্ডেড এই ব্লাঞ্চলি, প্রফেশনাল। তো 3 নম্বর ক্যারেক্টার আমরা তাকিয়ে নিচ্ছি, সে হচ্ছে ব্লাঞ্চলি। তো ফ্রেন্ডস, অনেকে এই নামটার উচ্চারণ করে ব্লাঞ্চলি, কিন্তু এটা উচ্চারণ হবে না, এর উচ্চারণ হবে ব্লাঞ্চলি, এরকম সাউন্ড হবে। সুইস নাম একটা। তো এর মুভি আছে একটা, আর্মস অ্যান্ড দ্য ম্যান, সেখানে তোমরা মুভিটা দেখলেই বুঝতে পারবে যে কীভাবে ওরা উচ্চারণ করছে নামগুলো। তো ব্লাঞ্চলি এর প্রোনাউন্সিয়েশনটা। তো ফ্রেন্ডস, বার্নার্ড শ কী করেছেন? বার্নার্ড শ এর যে মুখপাত্র, মাউথপিস, সেই হচ্ছে এই ব্লাঞ্চলি। ব্লাঞ্চলির মাধ্যমেই বার্নার্ড শ সোসাইটির যে স্টুপিডিটি, সোসাইটির যে ফলিজ, সেগুলোকে তুলে ধরতে চেয়েছেন এখানে। তো সার্জিয়াসের বিপরীত ক্যারেক্টার হচ্ছে ব্লাঞ্চলি, নর্থ পোল সাউথ পোল আমরা বলতে পারি। তো সার্জিয়াস হচ্ছে রোম্যান্টিক্যালি টল অ্যান্ড হ্যান্ডসাম, কিন্তু ব্লাঞ্চলির যখন বর্ণনা করছে তোমরা পড়ে নেবে, সেই বর্ণনা তার কী দিচ্ছে? মিডল স্ট্যাচার বলেছে, মাঝারি এর হাইট, যদিও এর যে কাঁধ অত্যন্ত স্ট্রং। আর সেকেন্ড হচ্ছে এ মিডিল আমরা বলে দিলাম, এ খুব হ্যান্ডসামও না ব্লাঞ্চলি। এ ম্যান অফ 34, 34 বছর বয়স, এ নিজের মুখেই বলেছে অ্যাক্ট 3-তে। সুইস সোলজার, এ সুইজারল্যান্ডে বাড়িয়ে। আসলে এ হচ্ছে একজন হোটেল কিপারের ছেলে, এর বাবার 6টা হোটেল রয়েছে। তো একে যখন পড়তে পাঠিয়েছিল বাইরে, ব্লাঞ্চলি কিন্তু প্রথম থেকেই ওর স্বপ্ন ছিল সৈনিক হবে। তো নিজেই চলে যেত, না পড়াশোনা না করে চলে যেত সৈন্যদলে যোগ দিতে। তো এ কী করেছিল? সার্বিয়ান যে আর্মি ছিল সেখানে আর্টিলারি অফিসারের কাজ করতো। তো এবার দেখো এ কতটা প্রফেশনাল ক্যারেক্টার, মানে রোম্যান্টিসিজমের ধারে কাছে নেই, আইডিয়ালিজমের ধারে কাছে নেই। এ প্র্যাকটিক্যাল, লজিক্যাল, বিবেক অনুযায়ী চলে, লজিক অনুযায়ী চলে। তো এ দেখো ব্লাঞ্চলি কি বলছে যে সার্জিয়াসের কাছে যেমন যুদ্ধ হচ্ছে একটা রোম্যান্টিসিজম প্রদর্শন করার জায়গা, নিজের শক্তি প্রদর্শন করার জায়গা, ব্লাঞ্চলির কাছে যুদ্ধ বা সৈনিক এই যে পদটা, এটা অন্যান্য ট্রেডের মতন একটা ট্রেড। মানে ব্লাঞ্চলির কাছে যুদ্ধ হচ্ছে একটা বিজনেস, সৈনিক এটা হচ্ছে একটা বিজনেস। ব্লাঞ্চলি নিজেই বলেছে যে অন্যান্য যে ট্রেড আছে, আমার কাছে সৈনিক হওয়াটাও সেরকমই একটা ট্রেড। তাহলে এ যুদ্ধে যাচ্ছে অর্থাৎ বিজনেস করতে যাচ্ছে, নিজের প্রফিট দেখবে। তো যেখানে দেখবো জয়লাভ করা সম্ভব সেখানে যুদ্ধ করবে, যেখানে পালাতে হবে সেখানে জীবন বাঁচানোর জন্য পালাবে ব্লাঞ্চলি।
তো 14 বছর ও সেনাবাহিনীতে রয়েছে। রাইনা যখন প্রশ্ন করেছিল কেন তুমি সার্বিয়ার হয়ে লড়ছো, তখন বলেছিল আমি যখন আসছিলাম রাস্তা দিয়ে তো সার্বিয়ান সেনারা প্রথম এসে গেছে, আমাকে অ্যাপ্রোচ করেছে, সেই জন্য আমি সার্বিয়ার হয়ে লড়েছি। যদি বুলগারিয়ানরা আগে আমাকে অ্যাপ্রোচ করতো তাহলে আমি বুলগারিয়ার হয়েই লড়তাম। তাহলে কতটা প্রফেশনাল এই ব্লাঞ্চলির দৃষ্টিভঙ্গি জীবন সম্পর্কে সেটা এখানে দেখিয়েছেন তার এই অ্যান্টি রোম্যান্টিক কমেডিতে। তো এইগুলোই এখানে লেখা আছে। আর আমরা আরও দেখব যে রাইনার সঙ্গে যখন কথা হচ্ছে, রাইনা ভাবতো যে একটা শক্তি প্রদর্শন করার জায়গা হচ্ছে যুদ্ধক্ষেত্র, কতই না সেটা আদর্শান্বিত করেছে সেটাকে। তো সেখানে কত অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করে, বীরত্বের প্রদর্শন করে, সেই সব ভাবে। কিন্তু ব্লান্সলি যখন দেখছে তার সঙ্গে কথোপকথন হচ্ছে, ব্লান্সলি বলছে বন্দুকের থেকে খাবারের মূল্য সেখানে বেশি, কারণ জীবন তো বাঁচাতে হবে আগে। সেই জন্য সে দেখছে চকলেট নিয়ে যায় পকেটে পড়ে, গুলি নিয়ে যায় না। তো এই যে ক্যারেক্টারটা ব্লাঞ্চলি, তো অত্যন্ত ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার এই ব্লাঞ্চলি, আমরা দেখতে পাবো। চলো দেখি আর কি ক্যারেক্টার রয়েছে। তো ফ্রেন্ডস, আমাদের নেক্সট ক্যারেক্টার হচ্ছে মেজর পল পেটকভ। এ বুলগারিয়ার হচ্ছে একজন, বুলগারিয়ার যে সেনাবাহিনী তার মেজর। এ ম্যান অফ অ্যাবাউট 50, রাইনার বাবা। চেয়ারফুল, এক্সাইটেবল, ইনসিগনিফিক্যান্ট, আনপলিশড, ন্যাচারালি আনঅ্যাম্বিশাস। যুদ্ধ শেষে স্লিপনিৎজার যে ব্যাটেল সেটা কমপ্লিট করে সে ফিরে আসছে। ক্যাথরিন বলছে কি ঘটেছে, আমরা কি জয়লাভ করেছি? তখন পেটকভ বলছে যে একটা পিস ট্রিটি হয়েছে, শান্তির একটা চুক্তি হয়েছে সার্বিয়ার সাথে আমাদের। ক্যাথরিন তখন রেগে যাচ্ছে। ক্যাথরিন বলছে পিস ট্রিটি কেন করেছো? তুমি তো সার্বিয়াকে অ্যানেক্সড করে নিতে পারতে, বুলগিয়া মানে সার্বিয়াকে সম্পূর্ণ দখল করতে পারতে এবং বুলগেরিয়ার সঙ্গেই সেটাকে যুক্ত করতে পারতে, এবং যে প্রিন্স আছে আমাদের, প্রিন্স আলেকজান্ডার দ্য ফার্স্ট, তাকে সার্বিয়া রাজা বানাতে পারতে। তখন মানে ক্যাথরিন সে কতটা অ্যাম্বিশাস দেখো। আর যে মেজর পেটকভ সে তখন বলছে কি যে সেটা করতে হলে আগে অস্ট্রিয়াকে হারাতে হতো আমাদের, কারণ অস্ট্রিয়া হেল্প করছিল কাকে? সার্বিয়াকে। আগেই বলেছিলাম ব্যাকগ্রাউন্ডটা যখন বলেছিলাম। তো এই পেটকভ হচ্ছে অত্যন্ত আনঅ্যাম্বিশাস। আবার এও মন রাখার জন্য বলছে তাহলে তো অনেক দিন তোমাকে ছেড়ে আমাকে থাকতে হতো দূরে যদি আমরা অস্ট্রিয়াকেও হারাতে যেতাম। ইনসিগনিফিক্যান্ট, আনপলিশড। দেখো এই যে এনার স্ত্রী ক্যাথরিন পেটকভ, এ আগেই বলেছিলাম যে ওয়েস্টের যে ফ্যাশন সেটাকে ধারণ করেছে নিজে। এ কি করে, সব সময় একটা টি গাউন পরে ঘুরে বেড়ায়, ফ্যাশনেবল একটা টি গাউন পরে ঘোরে, ডেলি স্নান করে, ইলেকট্রিক বেল লাগিয়েছে বাড়িতে যাতে জোরে চিৎকার করে না ডাকতে হয় সার্ভেন্টদের। তো এই কিন্তু এ সব কিছুর বিরোধিতা করছে কে? মেজর পেটকভ। এর কাছে এগুলো কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় এইসব জিনিস। ডেলি স্নান করার কি প্রয়োজন? ইংরেজরা, ব্রিটিশরা ডেলি স্নান করে কারণ অত্যন্ত নোংরা ওদের ওখানকার স্থান। বুলগারিয়াতে তো সব প্রয়োজনই নেই। ফ্রেন্ডস, নেক্সট ক্যারেক্টার হচ্ছে মিসেস ক্যাথরিন পেটকভ, পল পেটকভের স্ত্রী। এ ওম্যান অফ ওভার 40, 40 বছরের বেশি বয়স এর। আর পল পেটকভের আমরা দেখেছিলাম অ্যাবাউট 50, প্রায় 50 বছর বয়স। ম্যাগনিফিসেন্ট ব্ল্যাক হেয়ার এবং আইস রয়েছে, এবং সব সময় একটা টি গাউন পরে ঘুরে বেড়ায়। তো এনার চরিত্র সম্পর্কে আগেই আমি তোমাদের বলে দিয়েছি কতটা ফ্যাশনেবল ইনি, এবং বাড়িতে যে একটা লাইব্রেরি আছে তার জন্যে কত অহংকার করে বেড়ায় চারিদিকে, যে গোটা বুলগারিয়াতে আমাদের কাছে একটা লাইব্রেরি রয়েছে। তো এই দুটো ক্যারেক্টার, এখান থেকে বেশি কিছু তোমাদের মনে রাখার প্রয়োজন নেই। এই তথ্যগুলো মনে রাখবি যে এর বয়স ছিল 50 পেটকভের, আর ক্যাথরিনের ছিল ওভার 40। চলো আর দুটো ক্যারেক্টার আছে আমরা দেখে নিই। ফ্রেন্ডস, লাস্ট দুটো ক্যারেক্টার লুকা আর নিকোলা। অলরেডি তোমরা পরিচিত হয়েও গেছে লুকার সাথে। লুকা হচ্ছে পেটকভ ফ্যামিলির একজন চাকরানি বলতে পারি আমরা, বাড়িতে কাজ করে এই মেয়েটা লুকা। যদিও পুয়ার ফ্যামিলি থেকে বিলং করে, কিন্তু এ অত্যন্ত অ্যাম্বিশাস। এ নিজেকে রাইনার সমতুল্য ভাবে। এর যে বিউটি রয়েছে, যেহেতু রাইনার সমানে বিউটিফুল, সেই জন্য এ ভাবে যে আমার যে স্ট্যাচার, আমার যে পজিশন সোসাইটিতে, সেটা বর্তমানে আমি যে জায়গায় রয়েছি তার থেকে অনেক উঁচুতে হওয়া উচিত, এটা ভাবে। সেই জন্য এ সার্জিয়াসের সঙ্গে ফ্লার্ট করছে। নিকোলার সঙ্গে যদিও এ বিট্রোথ হয়ে আছে আগে থেকে, কিন্তু নিকোলাকে এ মানতে পারে না নিজের স্বামী বলে, এ কখনোই মেনে নেবে না। কারণ এ বলে যে নিকোলার একটা সোল অফ এ সার্ভেন্ট রয়েছে, কারণ নিকোলা চিরকাল সার্ভেন্টই থাকবে। এর সার্ভেন্টের পদ থেকে উপরে ওঠার কোনো ইচ্ছাই নেই নিকোলার। নিকোলা হচ্ছে মিডল এজেড ম্যান, কুল টেম্পারামেন্ট রয়েছে, ক্লিয়ার অ্যান্ড কিন ইন্টেলিজেন্ট রয়েছে এর মধ্যে। কার?
এই নিকোলার মধ্যে। আর ব্লাঞ্চলির যার তীক্ষ্ণ বাজের দৃষ্টি, সেই ব্লাঞ্চলি কি বলেছে নিকোলা সম্পর্কে, যে নিকোলা হচ্ছে এবেলেস্ট ম্যান ইন হোল বুলগারিয়া। এটা মনে রাখবে তোমরা, প্রশ্ন আসতে পারে যে ব্লাঞ্চলির মতে গোটা বুলগারিয়ার সবথেকে বেশি সক্ষম ব্যক্তি কে? এই নিকোলা। এ এতটাই সক্ষম, সেই জন্য ব্লাঞ্চলি একে একটা অফার দিল লাস্টে, যে নিকোলা বলছিল শেষে কি, যে আমি ওর স্বপ্ন রয়েছে ও একটা শপ করবে কোথায়? সোফিয়াতে। সোফিয়া হচ্ছে বুলগারিয়ার ক্যাপিটাল, রাজধানী। তো নিকোলার স্বপ্ন হচ্ছে ও একটা দোকান করবে সোফিয়াতে। আর ব্লাঞ্চলি তখন বলল যে যেহেতু আমার 6খানা হোটেল রয়েছে, সেই একটা হোটেলের আমি তোমাকে ম্যানেজার পদে বসিয়ে দেবো যদি তুমি ফ্রেঞ্চ আর জার্মান ভাষা শিখতে পারো। তো এই হচ্ছে টোটাল 7 মেজর ক্যারেক্টার্স অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান। এবার লাস্ট আমাদের যে পয়েন্টটা বাকি রইল সেটা হচ্ছে ফার্স্ট অ্যাক্টের সেটিংটা বলে আমরা শেষ করবো আজকে। তো ফ্রেন্ডস, ফার্স্ট যে অ্যাক্টটা রয়েছে তার যে সেটিং, দেখো সেটিং কি? রাইনাস বেড চেম্বার, লেখা আছে এ লেডিজ বেড চেম্বার, একটা মেয়ের বেড চেম্বার, যে শোবার ঘর, সেটা দেখতে পাচ্ছি আমরা। কোথায় সেটা? এ স্মল টাউন, একটা ছোট্ট শহর। কোথায় রয়েছে এই শহরটা? নিয়ার ড্রাগোম্যান পাস। এই ড্রাগোম্যান পাস কোথায় রয়েছে? এটা ওই যে বালকানস যে পর্বত শ্রেণী বলেছিলাম, সেই পর্বতের মাঝের একটা গিরিপথ এটা, যেটার নাম হচ্ছে ড্রাগোম্যান পাস। সেটা কোথায় রয়েছে? বুলগারিয়াতে রয়েছে। সময়টা কখন? নভেম্বর মাস 1885 সাল। আগেই বলেছিলাম যুদ্ধটা 1885 হয়েছিল, তাহলে 1885 নভেম্বর। কখন? রাত্রি, নাইট। তো এইটা হচ্ছে ফার্স্ট অ্যাক্টের সেটিং বা সিন বলতে পারি আমরা। তো এইবার শুরু হচ্ছে প্রথম অ্যাক্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা বেড চেম্বার, রাইনার বেড চেম্বার, পেটকফের বাড়ি, ড্রাগোম্যান পাসের পাশে বুলগারিয়াতে। রাইনা তার বেড চেম্বারের যে ব্যালকনিটা রয়েছে, সেই ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে। ব্যালকনির সামনেই কি রয়েছে? দরজাটা রয়েছে, উইন্ডোজ রয়েছে সেখানে। তো রাইনা কি করছে? ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে ব্যালকনিতে, এবং বাইরের দিকে তাকিয়ে রয়েছে আকাশের দিকে। সে তারা দেখছে, এবং যে বালকানস পর্বত শ্রেণী রয়েছে, সেই বালকানসের উপরে স্নো পড়েছে, বরফে ঢেকে আছে বালকানস পর্বত শ্রেণী। সেই সুন্দর দৃশ্য সে দেখছে। এইটা হচ্ছে সেটিংটা। এবারে ওই যে ঘরটা, এর বর্ণনাটা তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে যে এই ঘরের ভিতরে কি কি রয়েছে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ঘরেতে রয়েছে কি? একটা অটোমান, মনে রাখবে টার্কিশ অটোমান রয়েছে, একটা টার্কিশ অটোমান। আচ্ছা, এই অটোমান কি? এটা হচ্ছে একটা ছোট বসার জায়গা, মনে রাখবে একটা বেডের মতনই একটা বসার জায়গা, যার দুদিকে কোনো ফ্রেম নেই, ফ্রেম ছাড়া একটা বসার জায়গা, অটোমান সিট এক ধরনের এটা, এবং এটা টার্কিতে তৈরি। সেকেন্ড হচ্ছে আমরা আর কি দেখতে পাবো এখানে? নেক্সট দেখতে পাবো যে একটা আইভরি ইমেজ অফ জিসাস ক্রাইস্ট, আইভরি ইমেজ রয়েছে তার ঘরেতে। কার? ক্রাইস্টের। তাহলে ক্রাইস্টের একটা ইমেজ দেখতে পাচ্ছি আমরা, আইভরি মেড একটা মূর্তি ক্রাইস্টের। তার সামনে কি করছে? একটা ল্যাম্প ঝুলছে, ঠিক আছে, একটা ল্যাম্প ঝুলছে, একটা লাইট ঝুলছে। কিসের? 3টে চেনের মাধ্যমে, 3টে চেনের মাধ্যমে একটা ল্যাম্প ঝুলছে। কোথা থেকে? একটা মেটাল বল থেকে। একটা মেটাল বল রয়েছে, সে মেটাল বল থেকে 3টে চেনের মাধ্যমে একটা ল্যাম্প, একটা লাইট ঝুলে রয়েছে। আর কি রয়েছে? একটা শ্রাইন রয়েছে। সেই শ্রাইনটা কিসের? পেন্টেড উডেন একটা শ্রাইন রয়েছে, গোল্ড এবং ব্লু, এর কালার বর্ণনা করা হয়েছে গোল্ড এবং ব্লু। সেটা হচ্ছে একটা শ্রাইন রয়েছে। তো এগুলো রয়েছে। এছাড়া আমরা দেখতে পাবো এ বক্স অফ চকলেটস, ক্রিম। তাহলে চকলেট ক্রিমের একটা বক্স দেখতে পাবো আমরা, এবং একটা দেশলাই বাক্স রাখা আছে, ওই যে ক্রাইস্টের যে ইমেজটা রয়েছে সেখানে বাতি জ্বালানোর জন্য। তো ম্যাচ বক্সও দেখতে পাবো আমরা। এবার উনি যে তোমাদের আমি বলেছিলাম যে ওরিয়েন্টাল আর অক্সিডেন্টালের একটা ব্যাপার রয়েছে। তো এখানে দেখো আমি টেক্সটটা বলছি তোমাদের। ফার্স্ট অ্যাক্টের যে সেটিং, সেখানে কি বলা আছে দেখো। এ টার্কিশ অটোমান
দ্য কাউন্টার পেন। আচ্ছা কাউন্টার পেন কি? কাউন্টার পেন মানে হচ্ছে বেডশিটকে বলা হয়, বিছানার যে চাদর সেটা হচ্ছে কাউন্টার পেন। কাউন্টার পেন মানে হচ্ছে বেডশিট, বিছানার চাদর দেখতে পাওয়া যাচ্ছে। আর কি রয়েছে সেখানে? হ্যাঙ্গিং অফ দ্য বেড, উইন্ডো কার্টেন, তাহলে জানালার যে কার্টেনটা আছে, পর্দাটা, উইন্ডো কার্টেন রয়েছে। আর কি রয়েছে দেখো, লিটল কার্পেট, লিটল কার্পেট, আর একটা ছোট্ট কার্পেট রয়েছে। এই যে এইগুলো কাউন্টার পেনই বলো, উইন্ডো কার্টেনই বলো, লিটল কার্পেট বলো, এগুলো সব, এগুলো এছাড়া এর সাথে সাথে আর কি রয়েছে দেখো, আরও আছে এখানে অর্নামেন্টাল টেক্সটাইল ফ্যাব্রিক্স, টেক্সটাইল ফ্যাব্রিক্স, কিছু ফ্যাব্রিক্স রয়েছে, ওই উল দিয়ে বোনা কিছু জিনিস রয়েছে, ফ্যাব্রিক্স। এই যে কাউন্টার পেন, উইন্ডো কার্টেন, লিটল কার্পেট আর ফ্যাব্রিক্স, এই সব কিছু হচ্ছে কিসের? ওরিয়েন্টাল, ওরিয়েন্টাল, অর্থাৎ এগুলো ইস্টের তৈরি এবং এগুলো গর্জিয়াস, এগুলো গর্জিয়াস, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে পেপার অফ দ্য ওয়াল, দেয়ালের যে পেপারগুলো রয়েছে, পেপার অফ দ্য ওয়াল, এটা হচ্ছে অক্সিডেন্টাল। অক্সিডেন্টাল মানে আগেই বলে দিচ্ছি এগুলো ওয়েস্টের তৈরি, অস্ট্রিয়ান ভেনিস এগুলো। তো এই যে পেপার অফ দ্য ওয়াল এটা হচ্ছে অক্সিডেন্টাল, এবং এর ব্যাখ্যা দিয়েছে প্যালট্রি। এগুলো প্যালট্রি মানে অকিঞ্চিতকর, মানে এগুলো খুব একটা মূল্যবান নয়, চিপ বলতে পারি আমরা। তো এই হচ্ছে আমাদের টোটাল সেটিং। তাহলে প্রত্যেকটা জিনিস নোট করবে, হাতে একটা বই রাখবে। আচ্ছা লাস্ট এবার আমি বলে দিই যে তোমরা কোন বই থেকে পড়তে পারো। আমি 5টা বই তোমাদের বলবো, সাজেস্ট করব। তার মধ্যে অলরেডি 3টে বই আমি তোমাদের বলে দিয়েছি আগেই, যে একটা হচ্ছে সর্বজিৎ বিশ্বাসের বইটা তোমরা পড়তে পারো, সেকেন্ড হচ্ছে রবীন কুমার দাসের বই পড়তে পারো, আর একটা হচ্ছে মনিরুদ্দিন শেখ, এই 3টে বই পড়তে পারো। এছাড়া আমি এই স্পেশালি আর্মস অ্যান্ড দ্য ম্যানের জন্য 2টো বই বলবো, একটা হচ্ছে রঘুকুল তিলক আর একটা রায় চক্রবর্তী। তো আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি বইগুলো, এ দেখো, এটা হচ্ছে রঘুকুল তিলকের বই, আর্মস অ্যান্ড দ্য ম্যান, বার্নার্ড শ। তবে এই বইটা ডেসক্রিপটিভের জন্য খুব ভালো, কিন্তু অবজেক্টিভের জন্য এই বইটা সবথেকে ভালো, আর্মস অ্যান্ড দ্য ম্যানের রায় অ্যান্ড চক্রবর্তী। যদি স্পেশালি তোমরা আর্মস অ্যান্ড দ্য ম্যানের জন্য আলাদা বই কিনতে চাও তাহলে কিনতে পারো, যদিও কোনো প্রয়োজন নেই কেনার। কিন্তু এই বইটার সবথেকে ভালো বৈশিষ্ট্য যেটা, যেটা অন্য কোনো বই আমি দেখতে পাইনি, 80 পাতাতে টোটাল টেক্সটটা দেওয়া আছে, প্রত্যেকটা পেজের নিচেই ওয়ার্ড নোট দেওয়া আছে এখানে। অর্থাৎ অনেক সময় অনেক শব্দ পাবে তোমরা এই ড্রামা থেকে, যেগুলোর মিনিং জানা থাকবে না তোমাদের, খুব কঠিন শব্দ ইংলিশের। তো তোমাদের এইগুলোর জন্য ডিকশনারি খোলার কোনো প্রয়োজন নেই। এই বইটাতে দেখো প্রত্যেকটা টেক্সটের নিচেই কিছুটা করে টেক্সট আছে, তার নিচেই ওয়ার্ড নোট দিয়ে ব্যাখ্যা করা আছে। তো এই জিনিসটা কিন্তু এই বইটাতে পাবে, অন্য বইয়ে পাবে না, রায় চক্রবর্তী। ওই জন্য এটা অত্যন্ত ভালো বই। তাছাড়া সব কিছু ডিটেলসে ব্যাখ্যা করা আছে এই বইটাতে, এবং কোশ্চেন অ্যান্সারও পাবে এই বইটা থেকে। সেকেন্ড হচ্ছে এর একটা বঙ্গানুবাদ দেওয়া আছে এখানে, মানে এই ড্রামাটাই আবার বাংলায় করা আছে, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য এই বইটা। তো ফ্রেন্ডস, এবার আমরা যেটা আমাদের পড়ে রইল সেটা হচ্ছে এমসিকিউ। তো তোমরা এইখানে ভিডিওটা পজ করবে, এবং যতটা আমি পড়ালাম আজকে, কী আমরা দেখেছি আজকে, ব্যাকগ্রাউন্ড দেখেছি, সেটিং দেখেছি অ্যাক্ট 1-এর, এছাড়া কিছু কিছু ইনফরমেশান দেখেছি, কবে পাবলিশ হয়েছে, কবে লেখা হয়েছে, তাছাড়া এই ড্রামাটার ভিতরে তোমরা কী জানবে, কী নিয়ে ড্রামাটা, সেই সব বিষয় আমি তোমাদের বলে দিয়েছি। কেমন ধরনের ড্রামা এটা সেটাও বলে দিয়েছি, যুদ্ধরাজ সম্পর্কেও বলেছি। তো এই তথ্যগুলো, ক্যারেক্টারগুলো বলে দিয়েছি, এগুলো সব আগে আরেকবার তোমরা ভালো করে দেখে নাও। যতটাই ভিডিওটা হয়েছে, বড় হবে অনেকটা ভিডিওটা, কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা দেখো। এরপরে আমি তোমাদের এমসিকিউ দেবো এখান থেকে কিছু, এই বোর্ডেতেই আমি লিখে দেবো তোমাদের এমসিকিউ, তোমরা নিজেরা করবে অ্যান্সার। দেখো কত প্রত্যেকের আসছে নাম্বার, আমাকে কিন্তু কমেন্টে জানাবে।